তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজ থেকে বিএ ফার্স্ট ইয়ার 2026 এবং 27-এর এই ভিডিওটা, কারণ বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে সাজেশন দেওয়া অনেক ইউটিউব চ্যানেল তোমরা পেয়ে যাবে, বাট তারা যে সাজেশনটা দেবে সেটা কিন্তু অনেকটা লেন্থলি সাজেশন। বাট আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সেই প্রত্যেকটা কলেজে যারা মাইনরে ফার্স্ট সেমিস্টার বিএ 26 এবং 27-এর ক্যান্ডিডেট, মাইনর সাবজেক্ট হিসাবে বাংলা, ঠিক আছে, মাইনর এই যে সাবজেক্ট হিসাবে যারা বাংলাটাকে চুজ করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। কাজেই স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। যে কটা প্রশ্নপত্র আলোচনা করব ইউনিট অনুযায়ী আলোচনা করব এবং সাথে অ্যান্সারটাও তোমাদের দেখিয়ে দেবো। সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার করতে অনেকটা সুবিধা হবে। দেখো, ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি যে বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর সাবজেক্টের তোমাদের টোটাল 4টে একক বা 4টে অধ্যায় বা ইউনিট তোমাদের রয়েছে, এটা আশা করি সকালে তোমরা জেনে গেছো। প্রথম ইউনিটটা হলো যে বাংলা সাহিত্যের সূচনা, মঙ্গল কাব্য, বৈষ্ণব সাহিত্য আর হচ্ছে অনুসারী সাহিত্য। এই 4টে ইউনিট থেকে তোমাদের 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো করতেই হবে এবং তার সাথে সাথে অ্যান্সারটা তোমরা কিভাবে লিখবে সেটা কিন্তু দেখিয়ে দেবো। তাছাড়াও তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাইনর বাংলা ফার্স্ট সেমিস্টার বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে সাজেশন প্রকাশ করা হয়েছে। যেই সাজেশনটা তোমরা কালেক্ট করলে সেখানে অল টাইপ অ্যান্সার উইথ কোশ্চেন তোমরা পাবে। তার সাথে সাথে মক টেস্ট পেপারও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের গাইড করব। তাই তোমরা যারা যারা এই পেড নোট বা সাজেশনটা কালেক্ট করতে চাইছো, ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, আমাদের টিমের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। একটা সাবজেক্টের সাজেশন মাত্র 250 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। সেক্ষেত্রে অন্যান্য কোনো ইউটিউব চ্যানেল বা কারো কাছ থেকে যদি নিতে চাও, সাজেশনটা অনেকটা বড় দেবে, তার সাথে সাথে তোমাদের টাকার পরিমাণটাও বেশি থাকবে, বেশি চাইবে তারা। তাই খুবই সামান্য মূল্য, মাত্র 250 টাকা। তাই চটজলদি যাও, যারা পেন নোটটা কালেক্ট করতে চাইছো যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্স বা স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাছাড়াও এখন তোমরা দেখতে থাকো যে এই 4টে ইউনিট থেকে 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের কোন কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে তৈরি করে যাবে। ঠিক আছে, সরাসরি স্ক্রিনের দিকে ফলো করো। পুরা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে তার বিএ ফার্স্ট সেমিস্টার 2026 এবং 27-এর বাংলা মাইনরের যে মূল পিডিএফ ফাইল সেটা কিন্তু আমি এখন ওপেন করে নিয়েছি। তোমাদের সামনে কিন্তু এখন আমি পর পর দেখিয়ে দেবো ইউনিট অনুযায়ী কি কি সাজেশন তোমাদেরকে পড়তে হবে বা কোন কোন প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তাছাড়া যারা যারা পেন নোটটা কালেক্ট করতে চাইছো, এই যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করো, সঙ্গে সাথে কিন্তু পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে। দেখো, প্রথম যে তোমাদের অধ্যায় রয়েছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের সূচনা থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত। বিষয়বস্তু চর্চাপদ, তুর্কিদের আক্রমণ, শ্রীকৃষ্ণ কীর্তন, সমসাময়িক প্রেক্ষাপট। এখান থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো করতে হবে দেখো। সবার প্রথমে একটা লং কোশ্চেন তোমরা করবে, সেটা হচ্ছে বাংলা সাহিত্য সংস্কৃতির উপর তুর্কিদের আক্রমণের প্রভাব। 100% ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কিন্তু 10 নম্বরে আসবে, এই গ্যারান্টি দিয়ে দিলাম। এই প্রশ্নটা তোমরা প্র্যাকটিস করবে, উত্তর সহ করে দেওয়া আছে। যারা পেন নোটটা কালেক্ট করতে চাই তারা কালেক্ট করতে পারো, অথবা এখান থেকে তোমরা দেখে দেখে কিন্তু এটা খাতায় নোট ডাউন করে নিতে পারো। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানের এটা দেওয়া রয়েছে, পটভূমি দেন উপসংহার, ছোট্ট করে একটা উপসংহার, তাহলে কিন্তু প্রশ্নটা শেখ। তারপরে এখান থেকে যে প্রশ্নটা করবে, চর্যাপদ আবিষ্কার এবং পুঁথি গ্রন্থকার প্রকাশের বিবরণ দাও। অর্থাৎ চর্যাপদ এবং পুঁথি গ্রন্থের যে বিবরণ, প্রাচীন ভারতের যে ইতিহাস সেটা সম্পর্কে দিতে বলেছে। প্রথমে তোমরা এখানে ছোট্ট করে ভূমিকা দেবে, দেন চর্যাপদ আবিষ্কারের যে পটভূমি, কোন পরিপ্রেক্ষিতে চর্যাপদ আবিষ্কার করা হয়েছে ওটা তোমরা এখানটায় দেবে, দেন আবিষ্কারের বিবরণ দেবে। তারপর পুঁথির বিবরণ, কি কি বিবরণ রয়েছে, কি কি গ্রন্থ সেটা দেবে, দেন তারপরে গ্রন্থ প্রকাশ্য দেবে। তাহলেই কিন্তু তোমাদের প্রশ্নটা এইভাবে তোমরা কিন্তু তৈরি করতে পারবে। তারপর এখান থেকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাকৃতি সাহিত্য মূল্য বা গুরুত্বগুলি আলোচনা করো। প্রশ্নটাও কিন্তু তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটাও কিন্তু খাতায় নোট ডাউন করে নাও এবং পরীক্ষার আগে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আর পেন নোটটা যারা কালেক্ট করতে চায় তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। তারপর এখান থেকে আরো একটা প্রশ্ন করবে, সেটা চর্যাপদের পুঁথি কত খ্রিস্টাব্দে কি গ্রন্থ থেকে আবিষ্কার করা হয়, এটা 2 মার্কের প্রশ্ন। তারপর যে নবচর্যাপদ কি কি আবিষ্কার করেছিল, এটা 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি, এর একটি কখন রচিত হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। কত খ্রিস্টাব্দে বাংলা তুর্কি আক্রমণ ঘটে, সেই সময় বাংলা কোন রাজবংশ শাসন করেছিল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 2 নম্বরের জন্য। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে 5 নম্বরে যে প্রশ্নটা করেছিল চর্যাপদের ভাষার বৈশিষ্ট্য, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে। চর্যাপদ সাহিত্যের মূল ব্যাখ্যা করো, চর্যাপদ সাহিত্যটা যে মূল বিষয়টাকে সেটা তোমাদের ব্যাখ্যা করতে বলতে পারে, পয়েন্ট করে দেখতে পাচ্ছ উত্তর করে দেওয়া আছে। তারপরে এখানে করবে যে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ সংক্ষেপে আলোচনা করতেও হতে পারে, সেটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিকাশের যে 3টি যুগ ছিল তোমাদের, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সেই যুগগুলো নিয়ে কিন্তু এটা প্রশ্নটা অ্যান্সার তোমাদের করতে হবে। তারপর যে বৌদ্ধ মহাযান বা চর্যাপদ সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু তোমরা ইউনিট 1 থেকে পেয়ে যাচ্ছ। চর্যাপদের বিষয়বস্তু বিশ্লেষণ করতে বলতে পারে, এটাও কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চর্যাপদের রচয়িতাদের পরিচয় দাও, অর্থাৎ চর্যাপদ কারা কারা রচনা করেছেন, টোটাল মোট 23 জন ছিল, ঠিক আছে, সেই 23 জনের যে বিবরণ, সেই বিবরণ তোমাদেরকে দিতে হবে। চর্যাপদ রস এবং চিত্রকল্পের ব্যবহার আলোচনা করতে বলতে পারে, এই প্রশ্নটাও কিন্তু খুবই তোমাদের ইম্পর্টেন্ট, এটাও তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও, এটাও তোমরা কিন্তু করে যাবে। চর্যাপদকে কেন বাংলা কাব্যের প্রথম নিদর্শন বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং অনেকে
কি উত্তর লিখবে জানে না, বাট এইভাবে যদি তোমরা অ্যান্সারটা করতে পারো 5 এ 5 তোমরা অনায়াসে তোমরা কিন্তু পাবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অ্যান্সার করে দেওয়া আছে। সেক্ষেত্রে পরীক্ষায় তোমরা যদি পিডিএফ ফাইলটা কালেক্ট করো, আশা করি এই পিডিএফ ফাইলের মধ্যে তোমরা কমন পাবে মাত্র 250 টাকার বিনিময়ে। চটজলদি যাও পিডিএফ ফাইলটা কালেক্ট করতে থাকো। এরপর আমি সরাসরি যে তোমাদের 2 নম্বর ইউনিট রয়েছে বা 2 নম্বর অধ্যায়, সেই 2 নম্বর অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখন দেখো। তোমাদের ইউনিট রয়েছে সেটা হচ্ছে মঙ্গল কাব্য। এর বিষয়বস্তু তোমাদের কি কি পড়তে হবে এখান থেকে? মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবালয় আর হচ্ছে অন্ধনা মঙ্গল। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট? দেখো 10 নম্বরের জন্য সবার প্রথম সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনসামঙ্গল কাব্যধারার বিজয়গুপ্তের কৃতিত্ব আলোচনা করো। 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 10 নম্বর বা 5 নম্বরের জন্য। বিজয়গুপ্তের ভূমিকাটা কিভাবে তোমরা লিখবে? প্রথমে একটু ছোট করে ভূমিকা দেবে, দেন এর কৃতিত্ব অর্থাৎ তার যে কাজগুলো সে করে গেছে তার প্রধান প্রধান দিকগুলো পয়েন্ট করে সুন্দর করে এইভাবে যদি ব্যাখ্যাটা করে দিতে পারো না, তাহলে কিন্তু 10 এ 10 বা 5 এ 5 অনায়াসে পাবে। তাছাড়া এখান থেকে করে মনসামঙ্গল কাব্যে শেষ কবি ভরতচন্দ্র রানায়করণ এই অভিমত কতদূর গ্রহণযোগ্য সেটাকে বুঝিয়ে তোমাদেরকে দিতে পারে একটা জটিল প্রশ্ন, বাট এই প্রশ্নটা কিন্তু বারবার আসতে পারে। তোমরা কিন্তু এই প্রশ্নটা অ্যান্সার করে রাখবে। আর যারা পেড নোটটা কালেক্ট করতে চাও ডেসক্রিপশন বক্স নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন? সংক্ষেপে বুঝিয়ে দাও। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর এখান থেকে করবে আহ ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল সর্বাধিক প্রচারিত হওয়ার কারণ কি বুঝিয়ে লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শিবালয় কাব্যের বিষয়বস্তু কবি রামেশ্বর ভট্টাচার্যের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এইভাবে পাঁচ পাঁচ করে উত্তরটা কিন্তু তোমরা কিন্তু করবে। 2 মার্কের জন্য এখান থেকে যেগুলো করবে, নারায়ণ কোন মানে নারায়ণ দেব কোন অঞ্চলের মানুষ তার কাব্যগ্রন্থের নাম, ধর্মমঙ্গল কাব্য কয়টি কাহিনী রয়েছে এবং কি কি, তারপর এখান থেকে করে চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী কয়টি ভাগে ভাগ করা হয় কি কি, শিবালয় কাব্যের দুজন কবির নাম, কবি কঙ্কর মুকুন্দন চক্রমঙ্গলের কাব্য কয়টি খণ্ড এবং কি কি, তারপর এখান থেকে মনসামঙ্গলের সাধারণ বৈশিষ্ট্যগুলো তোমাদের পড়তে পারে। এই প্রশ্নটা কিন্তু তোমরা দেখে যাবে। তারপরেও এখান থেকে যেটা করবে, মনসামঙ্গল কাহিনী বিশেষ বৈশিষ্ট্য তোমাদের পড়তে পারে। তারপরে এখান থেকে চণ্ডীমঙ্গল সমাজ জীবনের চিত্রটা তোমাদেরকে বিশ্লেষণ করতে বলতে পারে। চণ্ডীমঙ্গল যে তার সমাজ চিত্রটা কি ছিল, সমাজ জীবন সেটা তোমাদের ব্যাখ্যা করতে বলতে পারে। তারপরে যে শক্ত পদাবলীর বৈশিষ্ট্য তোমাদের দিতে পারে, খুব ইম্পর্টেন্ট, পাশে কিন্তু এই প্রশ্নটা আসে, তোমরা এটা দেখে যাবে। তারপরে মনসামঙ্গল অলৌকিকতার ভূমিকা লেখো। মনসামঙ্গলের মধ্যে অলৌকিকতার যে বিষয়বস্তু সেটা তোমাদের বলতে পারে। তাছাড়া এখান থেকে পড়বে মঙ্গল কাব্যের দেবী চরিত্র উপস্থাপনা আলোচনা করো। এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর যে বেহুলা লক্ষিন্দর কাহিনী কিভাবে লোকবিশ্বাসের ধারণা করেছিল, এটাও কিন্তু আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কাছের জন্য তোমরা কিন্তু দেখে যাবে। তারপর এখান থেকে করবে মনসামঙ্গলের ধর্ম দেবতা এবং মানব জীবন সম্পর্কে আলোচনা করো। তাছাড়াও তোমরা মনসামঙ্গল কাব্যের উৎস এবং বিকাশ সম্পর্কে আলোচনা করতে বলতে পারে। এটাও কিন্তু তোমাদের পাশে কিন্তু প্রশ্নটা আসতে পারে। চণ্ডীমঙ্গলের শিল্পরীতি বিশ্লেষণ করো, এটাও আসতে পারে। তাছাড়াও মনসামঙ্গল কাব্যের মানবিক যে মূল্যবোধ কিভাবে প্রকাশিত হয়েছে বা প্রকাশ, সেটাও তোমাদের কিন্তু ঘুরিয়ে প্রশ্নটা কিন্তু দিতে পারে। এরপর সরাসরি 3 নম্বর ইউনিট দেখো। ইউনিটে তোমাদের কি রয়েছে না, বৈষ্ণব সাহিত্য, ঠিক আছে, চৈতন্যের জীবন পদাবলী, শক্ত পদাবলী, এই যে বিষয়টা এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো করবে 10 নম্বরের জন্য সবার প্রথমে বাংলা পদাবলী সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা কিন্তু এটা দেখে যাবে। শক্ত পদাবলী সাহিত্যে রামপ্রসাদ সেনের কবি প্রতিভার ভূমিকা লেখো। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাছাড়া এখানে করবে বাংলা পদাবলী সাহিত্যে চণ্ডীদাসের সমস্যা। এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা দেখে যাবে। টিকা তোমাদের জয়নন্দের চৈতন্য মঙ্গল যেটা রয়েছে, জয়নন্দের চৈতন্য মঙ্গল, সেই চৈতন্য মঙ্গল টিকা তোমাদের সংক্ষিপ্তে 5 দিতে পারে। এটা তোমরা কিন্তু এটা দেখে যাবে। তারপরে এখানে চৈতন্য জীবনী কাব্য রচনার কৃষ্ণদাস কবিরাজের অবদান, ঠিক আছে, চৈতন্য যে জীবনী তার কাব্য রচনার ক্ষেত্রে কৃষ্ণদাস কবিরাজের কি অবদান সেটাও কিন্তু আমাদের 5 পড়তে পারে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে উত্তর করে দেওয়া আছে। তারপর হচ্ছে তোমরা যেখানে আর একটা প্রশ্ন করেছে, শক্ত পদাবলী রচনার প্রেক্ষাপট বা কারণ, অর্থাৎ শক্ত পদাবলী যে রচনাটা হয়েছিল কেন উদ্ভব করেছিল সেটাও তোমাদের কিন্তু 5 দিতে পারে। তারপর এখান থেকে আরো অনেক প্রশ্ন তোমাদের হয়, সেগুলো কিন্তু 2 মার্কে, যেগুলো দেখবেন চৈতন্যদেবের মৃত কাব্যখণ্ড, বাংলা ভাষার প্রথম চৈতন্যজীবী কাব্য এবং তার আদি নাম কি, বিদ্যাপতি রচিত পদাবলী ছাড়া অন্য দুটি গ্রন্থ, কবি সর্বভৌত উপাধিকে কাকে দিয়েছিল, অভিনব জয়দেব কাকে বলা হয়, কেন বলা হয়, বিদ্যাপতির 2 জন পৃষ্ঠপোষক নৃপতির নাম, তারপর হচ্ছে জ্ঞানদাস পদ পর্যায় ও পদের বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট, এগুলো 2 মার্কের জন্য তোমরা এগুলো করে যাবে, ঠিক আছে। রামপ্রসাদ সেনের জন্ম সময় ও জন্মস্থান, বৈষ্ণব পদাবলী প্রধান বৈশিষ্ট্য, চৈতন্য জীবিকার সাহিত্যের বৈশিষ্ট্য, তারপর এখান থেকে করবে রামকৃষ্ণ প্রণয়নের গুরুত্ব, বৈষম্য কাব্যের প্রকৃত চিত্র, তারপরে এখান থেকে তোমরা করবে বৈষম্য পদাবলী রীতিনীতির গুরুত্ব, রামকৃষ্ণ প্রণয়নের গুরুত্ব করবে, বৈষম্য কাব্যের প্রকৃত যে চিত্র সেটা এখান থেকে দেখে যাবে, বৈষম্য পদাতির বিবরণের গুরুত্ব, বৈষম্য পদের রূপ এবং উপমান যে ব্যবহার সেটাও তোমাদের কিন্তু এইবারে আসতে পারে। তারপরে চৈতন্যদেবের চরিত্র সম্পর্কে তোমাদের 5 একটা প্রশ্ন দিতে পারে। বৈষম্য পদাবলীর ভাষার যে বৈশিষ্ট্য সেটা নিয়ে তোমাদের একটা প্রশ্ন হতে পারে। মাধুর্য রস কি উদাহরণ সহ আলোচনা, খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চৈতন্য ভক্তির সাহিত্যের প্রভাব আলোচনা করো। তারপর এখান থেকে করবে সখী সংবাদের গুরুত্ব, তারপরে বন্দার এবং চিত্র বৈষ্ণব সাহিত্য কিভাবে সমৃদ্ধ হয়েছে। এরপর সরাসরি 4 নম্বর যে ইউনিট, সর্বশেষ ইউনিট, সেটা দেখো। 4 নম্বর ইউনিট মূল বিষয়বস্তু কি রয়েছে, অনুসারী সাহিত্য, রামায়ণ মহাভারত ভগবত এবং রোমান্টিক প্রণয়ন যে বিষয়টা রয়েছে সেটা। 5 নম্বরের জন্য প্রথম যে প্রশ্নটা করবে সেটা হলো
সপ্তদশ শতকের কবি আলওয়ান সাহিত্য কীর্তি বা কৃতিত্ব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর এখান থেকে করবে মহাভারত অনুবাদক হিসাবে কাশিরাম দাসের শ্রেষ্ঠত্বের কারণ, ঠিক আছে, কেন তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। রামায়ণ অনুবাদ হিসাবে কৃত্তিবাস ওঝার অলৌকিক বা সাতচন্দ্র আলোচনা করো। তারপরে এখান থেকে আরো যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের বৈশিষ্ট্য বা গুরুত্ব। তারপরে এখান থেকে তোমরা করবে মহাভারতের অনুবাদ রূপে কাশিরাম দাসের কৃতিত্ব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রামায়ণ মহাভারতের তুলনায় ভগবত অনুবাদের ধারণাটি ক্ষণিক কেন, অর্থাৎ রামায়ণ এবং মহাভারত ক্ষণিক, এটাও কিন্তু একটা জটিল প্রশ্ন বা ঘুরিয়ে তোমাদের প্রশ্ন দিলে এইভাবে লিখলেই কিন্তু তোমরা 5-এ 5 কিন্তু তুলতে পারবে। এছাড়াও এখান থেকে 2 মার্কের যে প্রশ্ন করবে মালাধর বসুর উপাধি, মালাধর বসু ভগবত অনুবাদন কেন বলা হয়, মুকুন্দ চক্রবর্তী কাব্যের রচনাকাল সম্পর্কে প্রয়াস করো, কৃত্তিবাস রামায়ণ প্রথম মুদ্রা, তারপর হচ্ছে কৃত্তিবাস রামায়ণের প্রধান বৈশিষ্ট্য। এখান থেকে এই সকল প্রশ্নগুলো তোমরা কিন্তু করে যাবে। সো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। যারা যারা পিডিএফ ফাইলে কালেক্ট করতে চাইছো ডেসক্রিপশন নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো। ওভারঅল এইভাবে কিন্তু পুরো সাজেশনটা তৈরি করা রয়েছে। তো ভাই আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে আমার দেখা হচ্ছে।